আগত সমস্ত সাংবাদিক বন্ধুদের আমরা শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। আজকে এই বৈঠকের উদ্বোধন করবেন বা আমাদের আজকের যে মুখ্য বক্তা উনি হলেন আমাদের এই ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি সর্বশ্রী কিশোর বর্মন মহোদয়। আজকে দুইটি বিষয়ে মূলত আলোকপাত করা হবে। প্রথম বিষয়টা হলো 2014 সনের 27শে মে যেই নবভারত গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এবং মোদি 2 মানে সেকেন্ড টেনিউর যেটা 2019 সনের 30শে মে দ্বিতীয়বারের মতো রচিত হয়েছিল, সে 8 বছরের কর্মযজ্ঞের বিস্তৃতি, যেটার মধ্যে মূলত আমরা দেখেছি সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ, এই বিষয়টা নিয়ে প্রথম উনি আলোকপাত করবেন। দ্বিতীয় বিষয়টা হলো 4 রাজ্যে মহাবিজয়, মানে 4 রাজ্যে বিধানসভায় আমাদের যে মানুষ আস্থা, বিশ্বাস এবং আমাদেরকে উত্তরসূরি করতে চাইছেন, আমাদেরকে ওনাদের মুখ বানাতে চাইছেন গণদেবতার রায়ে। আমরা দেখেছি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুর যে মহাবিজয়, সেই বিষয় নিয়েই আজকে মূলত এই দুইটা বিষয় নিয়েই আপনাদের সম্বোধন করবেন আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সর্বশ্রী কিশোর বর্মন মহোদয়। সবাইকে নমস্কার। ইতিমধ্যে আজকের যে সাংবাদিক সম্মেলন, তার যে মূল বিষয়, সেই বিষয়ে আমাদের মাননীয় সঞ্চালিকা আপনাদের অবগত করেছেন। আপনারা সবাই অবগত আছেন যে গত 20 মে রাজস্থানের জয়পুরে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় পদাধিকারীদের বৈঠক সম্পন্ন হয়। বৈঠকের মধ্যে মাননীয় রাষ্ট্রীয় সভাপতির উদ্বোধন তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরও ভারতীয় জনতা পার্টির জন্য আগামী যে দিক নিদর্শন বা পাথেয়, সেই বিষয়ক ভাষণ সেখানে যেরকম ছিল, ঠিক সেই রকম মাননীয় প্রধানমন্ত্রীর বিগত 8 বছরের যেই কার্যকলাপ, সেই কার্যকলাপের উপরও বিস্তর সেখানে আলোচনা পর্যালোচনা সমস্ত পদাধিকারীদের মধ্যে হয়। সমস্ত পদাধিকারীরাই নিঃসন্দেহে সবাই একমত যে গত 8 বছরের মাননীয় প্রধানমন্ত্রীর যেই শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা ভারতবর্ষের বুকে একটা নবযুগের সূচনা করেছে এবং প্রধানমন্ত্রীকে আমাদের নবভারতের রূপকার বলতেও আমি দ্বিধাবোধ করি না। আমাদের জন্য বিষয়টা অত্যন্ত গর্বের এবং আনন্দের যে আমাদের জীবদ্দশায় এই ধরনের প্রধানমন্ত্রী আমরা দেখতে পেয়েছি, যিনি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার সংকল্প নিয়ে সামগ্রিক দিক থেকে ভারতবর্ষের উন্নতির জন্য ওনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সফলভাবে এবং দৃঢ়তার সাথে উনি বাস্তবায়িত করছেন। তো প্রধানমন্ত্রীর এই 8 বছর শাসন ব্যবস্থার পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে যেরকম ধন্যবাদ জানায়, সেরকম আমাদের এই শাসন ব্যবস্থায় সারা ভারতবাসী তথা আমাদের ত্রিপুরার জনগণকেও অভিনন্দন জানাই, যারা আমাদের এই প্রধানমন্ত্রীকে বিপুল জনসমর্থনের মধ্য দিয়ে একের পর এক আশীর্বাদ করে যাচ্ছেন। আমরা জানি যে 2014 সালে যখন ভারতীয় জনতা পার্টির সরকার তথা এনডিএ সরকার মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হয় ভারতবাসীর জনাদেশের ভিত্তিতে,
30 বছর পর ভারতবর্ষের বুকে একক সংখ্যাগরিষ্ঠ সরকার আমরা পেয়েছি। অপরদিকে আমরা জানি পরপর দুবার 1900 তার প্রতিফলন, তার যে সুশাসন, তার যে জনকল্যাণমুখী কাজ, দেশের উন্নয়নমূলক যে কাজ, সেই কাজে ভারতবর্ষের জনগণ শিলমোহর দিয়েছেন এবং 2019-এ আবার ব্যাপক জনাদেশ দিয়ে, যেখানে 2014-তে আমরা 282টি আসনে আমরা জয়লাভ করেছিলাম, সেখানে আবার 303টি আসন ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়ে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন যে উন্নয়নশীল সরকার, সেই সরকারকে শিলমোহর দিয়েছেন। তার এই 8 বছরের যে কার্যকলাপ, সমস্ত কার্যকলাপকে যদি আমরা এক সূত্রে আমরা বাঁধি, তাহলে আমরা দেখতে পাই সেই কার্যকাল দেশের সেবা, দেশের জনগণের সেবা, ভারত মাতৃকার সেবা, সুশাসন এবং গ্রামীণ স্তরে যে সমস্ত মানুষরা বসবাস করেন সেই গরিব কল্যাণের উপর দৃষ্টি রেখেই সমস্ত প্রকল্প উনি রূপায়ণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে সফলতার সাথে অগ্রসর হয়েছেন। সুতরাং তার শাসনকালকে আমরা সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের উপর প্রতিষ্ঠিত শাসনকালে আমরা বলতে পারি। 2014-এর যখন সরকার আসে, সেই সরকার নানান চ্যালেঞ্জের সম্মুখীন ছিল, কারণ এর পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন ভারতবর্ষের যেই সরকার ছিল, একটা কুশাসনের সরকার, একটা বংশবাদী সরকার এবং পারিবারিক পার্টি, বংশানুক্রমিক পার্টির যে সরকার, তাদের যেই কুশাসন, তাদের যেই ডিসিশন মেকিং, যে প্যারালাইসিস তাদের মধ্যে ছিল, একের পর এক যে দুর্নীতি তাদের শাসনকালে হয়েছিল, সেই নিয়ে ভারতবাসী যেমন হতাশাগ্রস্ত ছিল, ঠিক ভারতবর্ষের কোনো উন্নয়ন হতে পারে, অগ্রগতি হতে পারে, সে বিষয়ে ভারতবর্ষের জনগণও সন্দেহাতীত ছিলেন এবং হতাশাগ্রস্ত ছিলেন। সেটা আমাদের জন্য কঠিন ছিল ভারতবর্ষকে সেই হতাশা থেকে মুক্তি দেওয়া এবং ভারতবর্ষের সেই হতাশা থেকে মুক্তি দিয়ে পরিত্রাতার ভূমিকায় গত 8 সালে ভারতবর্ষকে একটা দ্রুত অর্থনৈতিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামগ্রিক দিক থেকে বিশ্বের একটা উন্নয়নশীল দেশের পথে যিনি অগ্রগামী করেছেন, সেই পরিত্রাতা আর কেউ নাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি। আমাদের ওনার যে সরকার, আমরা জানি যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে অন্তিম ব্যক্তি পর্যন্ত, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পৌঁছানো, তাদের উন্নতি করার যে দিক নিদর্শন মাননীয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় দিয়েছিলেন, তার আমাদের এই সরকার সেই আদর্শের উপর প্রতিষ্ঠিত। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই মূল মন্ত্রের উপর প্রতিষ্ঠিত। সর্বোপরি এক ভারত, শ্রেষ্ঠ ভারত গঠন করার লক্ষ্য নিয়ে আমাদের এই 8 বছরের সরকার ভারতবর্ষের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ইতিহাসের পাতায় বহুদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 2014 সালেই লালকেল্লা থেকে আচ্ছা, কিছু তো প্রেস দেখেছেন, সেটা তো আমরা জানি, জানি, আমাদের জানা আছে, তো আপনি যেমন জানেন আমরাও এরকম জানি। আমি অ্যাকচুয়ালি কিছু তো প্রেস দেখেছেন, সেটা বলবো।
সেই বিষয়ে আমাদের সঞ্চালিকাও আপনাদের সামনে বলেছেন। আমাদের 8 বছর মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 8 বছর যে সরকারের পূর্তি হয়েছে, তার যে কার্যকলাপ, সেই কার্যকলাপের ভিত্তিতেই আজকের এই প্রেস কনফারেন্স এবং আমাদের যে ঐতিহাসিক 4 রাজ্যে যে বিজয় নির্বাচনে এবং তারপর 2020 সাল থেকে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই উন্নয়নমূলক যে কাজ, সেই কাজের নিরিখে সারা দেশের বিভিন্ন নির্বাচনে যে আমাদের বিজয়, সেটা উপনির্বাচন হোক কিংবা স্থানীয় নির্বাচন হোক, সেই আমাদের বিজয় ওনার কাজের শিলমোহর বলে আমরা মনে করি এবং সেইগুলোকে নিয়ে আজকের আমাদের এই প্রেস কনফারেন্স। তা আমি সেই বিষয়ের মধ্যেই আমি আছি, আমি বিষয়ান্তরে যাইনি। তো স্বাভাবিক কারণে এক তো আমি যেটা বলছিলাম যে 2014 সালে প্রথম কোনো প্রধানমন্ত্রী লালকেল্লার বুক থেকে শৌচালয় এবং স্বচ্ছতার উপর বলার মতো দৃঢ়তা যিনি দেখিয়েছেন আমাদের নরেন্দ্র মোদী, যেটা এর আগে কোনো প্রধানমন্ত্রী সেটা করতে পারেননি। গান্ধীজি যে স্বপ্ন ছিল স্বচ্ছ ভারতকে নিয়ে, গান্ধীজির আইডিওলজি নিয়ে যে সমস্ত পার্টি আমাদের ভারতবর্ষে দীর্ঘদিন শাসন করেছেন, তারা কিন্তু তাদের শাসনকালে গান্ধীজির যে আইডিওলজিকে বাস্তবায়িত করেননি, যেটা মাননীয় মোদীজি আমাদের করেছেন। স্বচ্ছ ভারত মিশন, এটা একটা অনবদ্য একটা পদক্ষেপ আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে শুরু হয়েছিল তার শাসনকালের শুরুর দিকে। ওনার নেতৃত্বে আমরা জানি যে মানুষের যে মৌলিক চাহিদা, আমরা যেটাকে বলি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, স্বাধীনতার 60 বছরও আমাদের সেই মৌলিক চাহিদার কথা বিগত 55 বছর কংগ্রেস শাসনাধীনেও সেই মৌলিক চাহিদা যেটা স্বাধীন হওয়ার পর পূরণ করার কথা ছিল, সেটা আর কেউ করতে পারেননি এবং সেখানে উদ্যোগ গ্রহণ করেনি, যেটা আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি ওনার শাসনকালে করেছেন। সেই দিক থেকে শৌচালয় নির্মাণ হোক, গ্রামীণ মানুষদের জন্য আবাস নির্মাণ হোক, তাদের জন্য উজ্জ্বলা গ্যাস হোক, সৌভাগ্য যোজনায় বিদ্যুতের ব্যবস্থা হোক, জল জীবন মিশনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা হোক এবং ফ্রিতে রেশন সামগ্রী বিতরণের মধ্য দিয়ে তার খাদ্যের ব্যবস্থা হোক, সমস্ত ব্যবস্থা কিংবা আয়ুষ্মান কার্ডের মধ্য দিয়ে সারা বিশ্বের বুকে একটা নজির সৃষ্টিকারী, গরিব থেকে গরিব মানুষ যেখানে বড় ধরনের কোনো অপারেশনের কথা ভাবতে পারতেন না কিংবা বিনা অপারেশনে মারা যেতেন, সেখানে আয়ুষ্মান কার্ডের মতো একটা যোজনা, আয়ুষ্মান যোজনা ভারতবর্ষের বুকে উনি নিয়ে এসছেন, যার মাধ্যমে 50 কোটি পরিবারকে সেই আয়ুষ্মান কার্ডের যোজনায় আনার লক্ষ্যমাত্রা নিয়ে গরিব মানুষেরা যাতে বিনা চিকিৎসায় মারা না যান তার ব্যবস্থা উনি করেছেন। অর্থাৎ মানুষের যে মৌলিক চাহিদা পূরণ, সেই পূরণেও উনি সেখানে সফল হয়েছেন। আত্মনির্ভর ভারত গঠন করার মধ্য দিয়ে নতুন নতুন যে পদক্ষেপ উনি নিয়ে এসছেন, সেইখানে যুবকদের রোজগারের ক্ষেত্রেও আমরা জানি ভারতবর্ষের বিশাল সফলতা এসছে। সে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে হোক, মেড ইন ইন্ডিয়ার মাধ্যমে হোক, স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে হোক কিংবা স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে হোক, এই নতুন নতুন যে প্রকল্প, সেই প্রকল্পের মধ্য দিয়ে আজকে ভারতবর্ষের যুব সমাজের একটা সামনে উজ্জ্বল ভবিষ্যতে কিন্তু আজকে তাদের সামনে রেখেছেন। তারা নিজেদের স্কিল অনুসারে তারাও কিন্তু আজকে নতুন নতুন প্রজেক্ট করে আজকে কিন্তু সারা ভারতবর্ষে তারাও তাদের যে ক্রিয়েটিভিটি সেটা দেখাতে পারছেন। মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে একটা তার শাসনকালে অনন্য নজির আমরা সেখানে দেখতে পাই। বলতে গেলে একটা নবযুগ উনি মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে নিয়ে এসছেন। বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা মাধ্যমে মহিলাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য একটা আন্দোলনকারী পদক্ষেপ উনি নিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের নামে
ঘর দেওয়া, এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ। কৃষিক্ষেত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি, কৃষকদের অন্নদাতা, উনি কৃষকদের অন্নদাতা হিসাবে যেমন আখ্যায়িত করেছেন, তাদের সম্মানের জন্য এবং তাদের কৃষিক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য, তাদের কৃষিজাত দ্রব্যের উৎপাদন এবং বৃদ্ধির জন্য এবং উৎপাদনের সঠিক দাম বৃদ্ধির জন্য সমস্ত প্রচেষ্টা উনি করেছেন। তার জন্য আমরা জানি কৃষকদের কৃষিক্ষেত্রে উৎসাহিত করার জন্য অনেক সময় সঠিক সময়ে অর্থের অভাবে বীজ কিনতে পারেন না, তার জন্য সঠিক সময়ে কৃষি কাজ তারা করতে পারেন না। কিষাণ সম্মান নিধি সেই ক্ষেত্রে বড় সহায়কের ভূমিকায় কৃষকদের হাতে উনি তুলে দিয়েছেন। ফসল বীমা যোজনা, যেখানে ফসল নষ্ট হয়ে যেত, কৃষকরা ক্ষতিগ্রস্ত হতেন, ঋণগ্রস্ত হতেন, সেই ঋণ থেকে মুক্তি দিয়েছেন এই ফসল বীমা যোজনার মাধ্যমে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের সমস্ত সুবিধা কৃষকদের হাতে তুলে দিয়েছেন, যেটা আর অন্য কোনো সরকারের ক্ষেত্রে আমরা কোনোদিন দেখতে পাইনি। তো স্বাভাবিক কারণে কৃষিক্ষেত্রে আজকে প্রধানমন্ত্রী অনবদ্য পদক্ষেপের জন্য আজকে আমাদের ভারতবর্ষ কৃষির ক্ষেত্রে অনেক উন্নতি লাভ করেছে এবং কৃষিজাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রেও কিন্তু আজকে সারা বিশ্বের বুকে ভারত নজির সৃষ্টি করেছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আয়ুষ্মান কার্ডের সাথে সাথে গরিব মানুষেরা যাতে সস্তায় সঠিক মূল্যে ঔষধ কিনতে পারেন, তার জন্য উনি যে জেনেরিক মেডিসিন এবং তার জন্য যেই মেডিকেল শপ বিভিন্ন স্থানে, সেটাও কিন্তু আমাদের গরিব মানুষদের জন্য, বিশেষ করে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা নতুন আশা আমাদের ক্ষেত্রে জুগিয়েছে। স্বাধীনতার পর প্রায় 30 বছর পর নতুন শিক্ষানীতি প্রণয়ন মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার আমলে হয়েছে। আমরা একসময় বলতাম আমাদের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিতে ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় শিক্ষা যে পদ্ধতি, সেই পদ্ধতিকে ইগনোর করে সেখানে ম্যাকেলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষিত হচ্ছিলাম, যেই জায়গার মধ্যে আমাদের শিক্ষিত বেকার সেখানে শিক্ষা গ্রহণ করার পর কর্মসংস্থানের জায়গায় বেকারত্ব যেখানে বেশি তৈরি হচ্ছিল, সেই জায়গার মধ্যে সেই শিক্ষানীতিকে উনি বাতিল করে ভারতবর্ষের অনুরূপে, ভারতের জলবায়ু, ভারতের আবহাওয়া, ভারতের সংস্কৃতির অনুরূপ ভারতীয় শিক্ষা পদ্ধতিতে যেই শিক্ষানীতি নিউ এডুকেশন পলিসি তার আমলেই নিয়ে আসা হয়েছে। সবচেয়ে বড় কথা হতো এই পলিসি এর আগে যত ধরনের শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে, সেই শিক্ষানীতিগুলো শুধুমাত্র দিল্লিতে বসে থেকে কিংবা এসি ঘরে বসে থেকে চাপিয়ে দেওয়ার শিক্ষানীতি ছিল। কিন্তু এই যে নিউ এডুকেশন যে পলিসি, সেই পলিসির ক্ষেত্রে বাকি পলিসির মধ্যে তফাৎ এটাই যে সেই পলিসি উপর থেকে চাপিয়ে দেওয়া হয়নি, নিচ থেকে স্টুডেন্টদের সাথে কথা বলে, শিক্ষা অনুরাগীদের সাথে কথা বলে, শিক্ষাবিদদের সাথে কথা বলে, বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপকদের সাথে কথা বলার মধ্য দিয়ে ভারতবর্ষের উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা তার আমলেই সেখানে নিয়ে আসা হয়। এবং সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা জানি যে আগামী দিনে ভারতবর্ষের যেই ছাত্রছাত্রী আছে তারা নতুন দিশায় গবেষণার নতুন নতুন গবেষণার সুযোগ যেরকম পাবেন, মাতৃভাষায় তারা উচ্চশিক্ষার সুযোগ পাবেন। ইঞ্জিনিয়ারিং, মেডিকেলের ক্ষেত্র আরও বেশি পরিমাণে নতুন নতুন ইনস্টিটিউশন বাড়ানো এবং ছাত্রছাত্রীদের সুযোগ করে দেওয়ার কথা আমাদের মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে 8 বছরের সরকার, সেই সরকারের ক্ষেত্রে সেখানে ভাবা হয়েছে। ভারতবর্ষে একসময় ভারতবাসীদের অধিকাংশ ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, সেখানে জিরো ব্যালেন্সে ভারতবাসীদের জনধন যোজনায় তার আমলেই ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়, যেখানে আজকে প্রায় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষেরই আজকে ব্যাংকে নিজস্ব খাতা আছে এবং সেই অনুসারে আজকে তাদের যে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধার ডাইরেক্ট বেনিফিট তারা এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচ্ছেন।
একসময় আমাদের প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন, পূর্ব প্রধানমন্ত্রী, যে আমরা যখন দিল্লি থেকে 100 টাকা কোনো প্রকল্পের মাধ্যমে জনগণের জন্য পাঠাই, আমাদের জনগণের হাতে মাত্র 1 টাকা গিয়ে সেখানে পৌঁছায়। সে মাঝখান দিয়ে 99 টাকা কোনো না কোনো এজেন্ট, কোনো না কোনো দালাল সেটা গায়েব করে দেন। কিন্তু তার এই জনধন যোজনার মধ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফলে আজকে জানি যে দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গঠন করার যেই স্বপ্নের কথা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেই স্বপ্নকেও আমরা বাস্তবায়িত হতে দেখছি। প্রধানমন্ত্রী যদি 2000 টাকা কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা ডাইরেক্ট কৃষককে পাঠান, তো সেই টাকা ডাইরেক্ট সেই কৃষকদের অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছে। সেখানে মাঝখানে দালাল চক্র কিংবা কোনো ধরনের এজেন্টদের সেই টাকা গায়েব করার কোনো সুযোগ থাকছে না, যার ফলে আমাদের দেশেরও এই ডাইরেক্ট যে ব্যাংকিং ট্রান্সফার, সেই ট্রান্সফারের ফলে আমাদের দেশেরও সরকারের যে অর্থনৈতিক যে কোষাগার, সেই কোষাগারও আজকে টাকা আসছে, যার ফলে আজকে আনুমানিক 30,000 কোটি টাকার আনুমানিক পার ডে ডিজিটাল ট্রানজ্যাকশন ভারতবর্ষের বুকে হচ্ছে। ফলে ভারতবর্ষ আজকে অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রগতির দেশ হিসাবে আজকে উঠে এসছে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই যে ভারতবর্ষকে আত্মনির্ভর করে গড়ে তোলা, ভারতবর্ষকে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করে তোলার স্বপ্ন নিয়ে তার যে দিনরাত তিনি যে পরিশ্রম করছেন, এবং সেই পরিশ্রম আজকে আমরা সার্থক হতে দেখছি, সেটা আমার ভারতবাসী হিসাবে আমাদের জন্য গর্বের, এবং আমাদের জন্য সেটা কিন্তু আজকে গৌরবের। যার ফলে আমরাও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, প্রধানমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই, এবং আশা করি আমাদের এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা খুব তাড়াতাড়ি তার যেই উন্নয়নমুখী কাজ, তার যে উন্নয়নমুখী চিন্তাধারা, এই চিন্তাধারার ফলে আমরা খুব দ্রুত এই ভারতবর্ষকে বিশ্বের সর্বাঙ্গীন দৃষ্টিতে একটা উন্নয়নশীল দেশ হিসাবে আমরা দেখতে পারব। অপরদিকে আরেকটা যেই বিষয়, তার এই উন্নয়নমুখী কাজের যেই ফসল, সেই ফসল কিন্তু আজকে আমরা বিভিন্ন যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগে যে 4 রাজ্যের যে নির্বাচন, সেই 4 রাজ্যের নির্বাচনও ভারতীয় জনতা পার্টিকে জনতা জনার্দন দুহাত তুলে আশীর্বাদ করেছেন। সেটা শুধু ভারতীয় জনতা পার্টির আশীর্বাদ নয়, মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে উন্নয়নমুখী কাজ জনগণের কাছে পৌঁছাচ্ছে, সেই উন্নয়নকে সামনে রেখে আমরা মনে করি যে নরেন্দ্র মোদীকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন। বিশেষ করে উত্তরপ্রদেশের যে নির্বাচন, এই নির্বাচন নানান দিক থেকে গুরুত্বপূর্ণ। 1985 সালের পর প্রায় 37 বছর পর উত্তরপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা সম্পন্ন সরকার আমরা দেখতে পেয়েছি, যে সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পরপর 2বার শাসন ক্ষমতায় ফিরে এসেছেন। অপরদিকে কোনো একজন মুখ্যমন্ত্রী 37 বছর পর প্রথমবার তার শাসনকালে দ্বিতীয়বার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে আবার দ্বিতীয়বার জয়ী হয়ে এসছেন। উত্তরপ্রদেশের নির্বাচনে 19টা জেলা এরকম আছে যেখানে ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোনো পার্টি সেখানে জয়লাভ করতে পারেননি। তো এই যে একটা বিপুল জয়, পরপর তার আগেও পরপর উত্তরপ্রদেশে আমরা 2014 নির্বাচন, তারপরে 2017 বিধানসভা নির্বাচন, তারপর 2019 লোকসভা নির্বাচন, এবং আবার 2022 যে বিধানসভা নির্বাচন, পরপর একের পর এক উত্তরপ্রদেশের মানুষের যে আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির উপর বর্ষিত হয়েছে, সেই আশীর্বাদের দরুন আমরা শুধু সরকারে আসিনি, আমাদের ভোট অফ পার্সেন্টেজ যেখানে 39% ছিল, সেখানেও কিন্তু আমরা 42% সেখানে আমাদের বৃদ্ধি হয়েছে। সম্পূর্ণই নরেন্দ্র মোদীজির যে উন্নয়নমুখী কাজ, সেই কাজকে উত্তরপ্রদেশের মানুষ আশীর্বাদের ফসল হিসাবে আমরা মনে করি। যেখানে এক সময় 40 বছর শুধুমাত্র কংগ্রেসের রাজত্ব ছিল, সেই কংগ্রেসের রাজত্বে সেখানে আমরা দেখতে পাই যে এবারের নির্বাচনে 399টা আসনে কংগ্রেস প্রার্থী দিয়েও 399টা আসনে কংগ্রেস প্রার্থী দেওয়ার পরও
প্রায় 377টা আসনের মধ্যে তাদের জমানত জব্দ হয়েছে। তো স্বাভাবিক কারণেই আমরা এই নির্বাচন, যেটাকে প্রদেশে যে নির্বাচন একসময় জাতপাত, পরিবারবাদ কিংবা ওই বিভিন্ন ধরনের আঞ্চলিকতাবাদ ইত্যাদির মাধ্যমে যেই ভোট সেখানে হতো, বাহুবলের মাধ্যমে কিংবা পুঁজিবাদের মাধ্যমে বিভিন্ন ছোট ছোট ইস্যুকে সেখানে প্রাধান্য দিয়ে একটা নির্বাচন যেখানে সংগঠিত হতো, যেখানে ভাবা হয়েছিল এর ঊর্ধ্বে উত্তরপ্রদেশের নির্বাচন কখনোই সম্ভব নয়, সেই সমস্ত কিছুকে বাইরে রেখে শুধুমাত্র উন্নয়নকে সামনে রেখে উত্তরপ্রদেশের মানুষ আমাদের এই জনাদেশ আমাদেরকে দিয়েছেন। শুধুমাত্র জাতপাত নির্বিশেষে নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে নয়, যুবক থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে চাকরিজীবী, কৃষক, শ্রমজীবী সমস্ত অংশের মানুষ সমস্ত কিছুকে ব্যতি রেখে শুধুমাত্র বিকাশমুখী রাজনীতিকে সামনে রেখে মাননীয় নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করেছেন। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে একটা নতুন রাজনীতিক আঙ্গিকের সূত্রপাতও কিন্তু আমাদের এই উত্তরপ্রদেশের নির্বাচনের ফলাফলের ফলে আমরা দেখতে পাই। অন্যদিকে উত্তরাঞ্চল, যেখানে উত্তরাঞ্চলও একটা ট্রেডিশন ছিল, উত্তরাঞ্চল গঠন হওয়ার পর সেখানে এক সরকার দ্বিতীয়বার ফিরে এসছে, সেই ট্রেডিশন কখনোই ছিল না। বারবার সেখানে সরকার চেঞ্জ হয়েছে। রাজনৈতিক পণ্ডিতেরাও বলছিলেন যে সেখান থেকে ভারতীয় জনতা পার্টির সরকারের বিদায় নিশ্চিত, কারণ সেখানে ট্রেডিশন হলো যে বারবার সরকারের পরিবর্তন। কিন্তু আমরা এই ট্রেডিশনকে আমরা বদলাতে উত্তরাখণ্ডে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির সরকার প্রথমবার দ্বিতীয়বার সেখানে আমরা সরকার গঠন করতে পেরেছি। গোয়াতেও আমরা যেখানে বারবার সরকার যেখানে বদলাই, সেখানেও আমরা প্রথমবার দ্বিতীয়বারের মতো আমরা সেখানে সরকার গঠন করতে পেরেছি। মণিপুরের মতো জায়গাতে প্রথমবার ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেখানে আমরা সরকার গঠন করেছি, সেই দিকে দ্বিতীয়বার পরপর দুবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সেখানে আমরা সরকার গঠন করতে আমরা পেরেছি। তো একদিকে যেরকম পাহাড়ি রাজ্য, অন্যদিকে সমুদ্র উপকূলবর্তী রাজ্য, অন্যদিকে গঙ্গার বিশেষ আশীর্বাদ প্রাপ্ত যে উত্তরপ্রদেশ সেই রাজ্য, আবার অন্যদিকে নর্থ ইস্টের মতো একটা প্রত্যন্ত পাহাড়ি রাজ্য জয় করাও কিন্তু একটা ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে একটা বিশেষ উপলব্ধি, কারণ তার মাধ্যমে ভারতবর্ষের সমস্ত অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির উপর যে বিশ্বাস এবং আস্থা দিন দিন তাদের বাড়ছে, সেটাই কিন্তু এই ফলাফল প্রমাণ করে। এছাড়াও বিভিন্ন রাজ্যে আসাম, ত্রিপুরা, গুজরাট, চণ্ডীগড়, বিশেষ করে 2020 সালের পর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই সরকার গঠন হয়েছে, তারপর তার এই কাজের নিরিখে যত ছোট ছোট রাজ্য আছে সমস্ত তাদের যে স্থানীয় নির্বাচন, সে পঞ্চায়েত নির্বাচন হোক, সে নগর পঞ্চায়েত নির্বাচন হোক, কর্পোরেশন নির্বাচন হোক কিংবা হিলস কাউন্সিলের নির্বাচন হোক, সমস্ত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে। আমাদের ত্রিপুরাতেও নগর পঞ্চায়েত, পৌরসভা এবং কর্পোরেশন নির্বাচনে আমরা দেখেছি সেখানে 334টা আসনের মধ্যে 329টা আসনে আমাদের জয়লাভ হয়েছে। সমস্ত ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যেই ভোট অফ পার্সেন্টেজ, শুধু আজকাল এক সময় 50%, 60% তার মধ্যে রেজাল্ট নির্ধারিত হতো, কিন্তু আজকে সেই ট্রেডিশনও সেখানে বদলেছে। প্রায় 80 থেকে 90%, 98% পর্যন্ত ভারতীয় জনতা পার্টির যে জয়, সেই জয় আমরা সেখানে দেখতে পাচ্ছি। তো স্বাভাবিক কারণেই প্রত্যেক নির্বাচনে আমরা দেখি যে অ্যান্টি ইনকামবেন্সির কথা হয়, কিন্তু এই প্রথম ভারতীয় রাজনীতিতে যে রাজনীতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বদলাতে আমরা সেখানে দেখতে পাচ্ছি। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার যে রাজ্যে আছে সেখানে অ্যান্টি ইনকামবেন্সির জায়গায় প্রো ইনকামবেন্সি আজকে দেখা যাচ্ছে। সেখানে অ্যান্টি ইনকামবেন্সি তো নয়, সেখানে শুধুমাত্র বিকাশমুখী রাজনীতি, সেখানে আজকে একটা নতুন সংস্কৃতি এবং উন্নয়নমুখী রাজনীতি, উন্নয়নের কথা, সেখানে বিকাশের কথা সেখানে হচ্ছে। একসময়
জাতপাতের নামে, ধর্মের নামে, বর্ণের নামে যেখানে রাজনীতি হতো, সেখানে আজকে বিকাশমুখী রাজনীতির দিকে কিন্তু ভারতীয় যেই রাজনৈতিক সংস্কৃতি সেটা পরিবর্তিত হয়েছে, এবং সেটা পরিবর্তিত হয়েছে মাননীয় নরেন্দ্র মোদীর সরকার চালানোর যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণের ফলে বিরোধীদের অপপ্রচার, বিরোধীদের কুৎসা, বিরোধীদের যেই নানান ধরনের ষড়যন্ত্র, এই সমস্ত ধরনের ষড়যন্ত্র কিন্তু আজকে একের পর এক 2020 সাল থেকে বিফল হচ্ছে, এবং জনতাও যেই তাদের এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আমরা জানি নরেন্দ্র মোদীর বিকাশমুখী রাজনীতির সামনে তাদের আয়না তাদেরকে ধরিয়ে দিচ্ছেন। তো স্বাভাবিক কারণে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যেই সরকার আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষের বুকে, বিশেষ করে করোনার সময় ওনার যে ভূমিকা ছিল সারা বিশ্বের বুকে অনন্য নজির, সেটা আমরা দেখতে পেয়েছি। সো একদম যেই সময়ে লকডাউন লাগানো উচিত, ঠিক সায়েন্টিফিক মাধ্যমে উনি করোনাকে হ্যান্ডেল করতে আমরা দেখেছি। বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশ যেখানে বিধ্বস্ত হয়ে গেছেন, সেখানে সফলতার সাথে আমাদের মোদিজি এই করোনাকে মোকাবেলা করেছেন এবং আমাদের দেশকে সেই করোনার হাত থেকে রক্ষা করেছেন। 80 কোটি জনসাধারণকে গত 2 বছর ধরে ফ্রিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী তাদের কাছে যেই তাদের অন্যের যে ব্যবস্থা করেছেন, সেই ব্যবস্থার ফলে তার যে কল্যাণমুখী কাজ, গরিব কল্যাণমুখী কাজ, সেই কল্যাণমুখী কাজের জন্য কিন্তু আজকে আমাদের দেশ সুরক্ষিত হচ্ছে, আমাদের দেশ স্বাবলম্বী হচ্ছে, এবং আমাদের দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। এবং আশা করি খুব তাড়াতাড়ি আমাদের দেশ একটা মহাশক্তিশালী দেশ হিসাবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে উঠে আসবেন। সুতরাং তার যেই এই 8 বছরের যে কার্যকাল, সেই কার্যকালের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।